বন্ধুরা, আজ আমি গুপ্ত যুগের সমাজ ও সংস্কৃতি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির ইতিহাসে গুপ্ত শাসনকাল একটি গৌরবময় যুগ। গুপ্ত সম্রাটদের সর্বশেষ বিশাল হিন্দু সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা যেতে পারে। গুপ্ত যুগ শুধু সাম্রাজ্য বিস্তারের জন্য স্মরণীয় নয়, ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির বিকাশের জন্য এই যুগ সমাধিক প্রসিদ্ধ। গুপ্ত যুগে সমাজ পিতৃতান্ত্রিক ছিল এবং পিতাই পরিবারের কর্তা ছিলেন। সমাজে জাতিভেদ প্রথার কঠোরতা লক্ষ্য করা যায়। জাতিভেদ প্রথা সমাজ জীবনে স্থায়ী আসন লাভ করেছিল এবং সমাজের 4টি শ্রেণীতে বা বর্ণে বিভক্ত হয়ে পড়েছিল। প্রত্যেক শ্রেণী নিজ নিজ সাংস্কৃতিক মানে পৌঁছাতে সক্ষম হয়েছিল। ব্রাহ্মণেরা সমাজের শিরোমণি ছিলেন। সমাজে নারীর স্থান উন্নত ছিল। উচ্চ শ্রেণীর মধ্যে শিক্ষার প্রসার দেখা যায়। দেশের নানা স্থানে অনেক শিক্ষাকেন্দ্র ছিল। গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত অঞ্চলসমূহে সুশাসন ও শান্তি প্রতিষ্ঠার ফলে দেশে অর্থনৈতিক সমৃদ্ধি দেখা যায় এবং এই অর্থনৈতিক উন্নতি গুপ্ত যুগের সাংস্কৃতিক বিকাশের পথ করিয়ে দেয়। এই যুগে কৃষির উন্নতি বিশেষভাবে দেখা যায়। খাদ্যশস্য প্রচুর পরিমাণে উৎপন্ন হতো বলে দেশের লোকেরা খাদ্যের কখনো অভাব ভোগ করতো না। গুপ্ত যুগে শিল্প বাণিজ্যের প্রসার ঘটে। কিছু সংখ্যক ঐতিহাসিকের মতে গুপ্ত যুগ হিন্দু ধর্ম ও সংস্কৃতির নবজাগরণের যুগ। এই মত সম্পূর্ণভাবে গ্রহণ করা যায় না, কারণ মধ্যত্তর যুগে ব্রাহ্মণ্য ধর্মের ও সংস্কৃত সাহিত্যের প্রাধান্য অব্যাহত ছিল। বৈদেশিক কুষাণ রাজারা পর্যন্ত হিন্দু ধর্ম ও সংস্কৃতির অনুরাগী ছিলেন। সুতরাং গুপ্ত যুগে হিন্দু ধর্মের পুনর্জন্ম ঘটে, এই ধারণা ভ্রমাত্মক। তবে এটা সত্য যে গুপ্তদের আনুকূল্যে হিন্দু ধর্ম ও সভ্যতা উন্নতির চরম শিখরে আরোহণ করেছিল। গুপ্ত সম্রাটদের রাজত্বকাল ভারতবর্ষের সাহিত্যের ইতিহাসে সুবর্ণযুগ বলে অভিহিত। সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত উভয়ই সাহিত্যরসিক ছিলেন। সমুদ্রগুপ্তের সভাসদ হরিসেন বিখ্যাত কবি ও সাহিত্যিক ছিলেন। হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তির ভাষা সত্যিই অপূর্ব। এই যুগে সংস্কৃত সাহিত্যের বহুল প্রসার ঘটে। নাটক ও কবিতা রচনা এই যুগের তুলনা আর ভারতের ইতিহাসে মেলে না। মহাকবি কালিদাস এই যুগেই আবির্ভূত হয়েছিলেন। নাটক, কাব্য ও গীতিকাব্যে কালিদাসের অসামান্য প্রতিভার পরিচয় পাওয়া যায়। শকুন্তলা ছাড়া বিক্রমবর্ষী, মালবিকাগ্নিমিত্র, রঘুবংশম, কুমারসম্ভব, মেঘদূতম তার প্রসিদ্ধ গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য। কালিদাসের পর বিখ্যাত নাট্যকার শূদ্রকের নাম বিশেষ উল্লেখযোগ্য। তিনি মৃচ্ছকটিক নাটক রচনা করেন। মুদ্রারাক্ষস নামক ঐতিহাসিক নাটকের রচয়িতা বিশাখ দত্ত ও গুপ্তযুগের নাট্যকার। হিন্দুদের ধর্মগ্রন্থগুলো গুপ্ত যুগেই বর্তমান আকার ধারণ করে। এই সময় পুরাণ ও স্মৃতিশাস্ত্রগুলো পরিবর্ধিত ও পরিবর্তিত করা হয়। এই সকল শাস্ত্রে গুপ্ত যুগের ঐতিহ্য, রীতিনীতি, ধর্মমত ও দার্শনিক চিন্তাধারার অপূর্ব সমন্বয় দেখা যায়। গুপ্ত যুগে বৌদ্ধ ধর্মের গুরুত্ব কিছুটা হ্রাস পায়। গুপ্ত সম্রাটগণ বিষ্ণু ও শিবের উপাসনা করিতেন, তবে তারা ধর্মীয় সহনশীলতার নীতি অনুসরণ করেছিলেন। গুপ্ত যুগে রক্ষণশীল ব্রাহ্মণ্য ধর্মে পরিবর্তন ঘটেছিল। বৈষ্ণব ও শৈব ধর্ম এই সময় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষ্ণু, নারায়ণ ও শ্রীকৃষ্ণ বিষ্ণুর আরাধনায় যুক্ত হন। স্ত্রী দেবতা শক্তির নামে পূজাও এই যুগে জনপ্রিয়তা অর্জন করে। এছাড়া কার্তিক, সূর্য, লক্ষ্মী, পার্বতী প্রভৃতি দেবদেবীর পূজাও পরিলক্ষিত হয় এই যুগে।
মহাযান বৌদ্ধ ধর্মের উপর হিন্দু ধর্ম প্রভাব বিস্তার করতে থাকে এবং বৌদ্ধ ধর্মগুলিতে হিন্দু দেবদেবীরা স্থান পান। এই যুগে বুদ্ধ বিষ্ণুর দশাবতারের অন্যতম বলে গণ্য হন। গুপ্ত যুগে কাব্য ও দর্শনের ন্যায় বিজ্ঞানের চরম উন্নতি দেখা দেয়। পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, জ্যোতিষ, রসায়ন ও চিকিৎসা বিজ্ঞান প্রভৃতি বিজ্ঞানের সকল বিভাগেই গুপ্তযুগে ভারতীয়রা উন্নতি লাভ করেছিল। পাটিগণিত ভারতীয় বিজ্ঞান হিন্দুদের সর্বাপেক্ষা বড় কৃতিত্ব। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা ও শূন্যের আবিষ্কার এই যুগেই। বীজগণিতেও হিন্দুদের কৃতিত্ব যথেষ্ট। আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত বীজগণিতে এমন সব প্রশ্নের সমাধান করেছিলেন যা ইউরোপে সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে পুনরায় সেইগুলি আবিষ্কৃত হয়। ব্রহ্মগুপ্ত ছিলেন অসামান্য গণিতজ্ঞ ও পণ্ডিত। তিনি বলেছিলেন যে বস্তুসমূহ পার্থিব অভিকর্ষের টানেই মাটিতে পড়ে। এই সময় ধর্মের সঙ্গে বিজ্ঞানের গভীর যোগাযোগ ছিল বলে জ্যোতির্বিদ্যার প্রসার হয় বেশি। এই বিষয়ে আর্যভট্ট ও বরাহমিহিরের নাম বিশেষ উল্লেখযোগ্য। পৃথিবীর আবর্তনের ফলে দিনরাত্রির ভেদ হয়। আর্যভট্টই প্রথম সেই তত্ত্ব আবিষ্কার করেন। তিনি সূর্য ও চন্দ্রগ্রহণের কারণ জানতেন। রসায়ন শাস্ত্রেরও এই সময় বিরাট উন্নতি ঘটে। এই যুগে ধাতুবিদ্যার অগ্রগতি অব্যাহত ছিল। এই যুগের ভারতীয়রা ইস্পাত, গালাই, পাকা রং তৈরি, কাপড় বোনা, চামড়ার কাজ এবং নানাবিধ ভেষজ তৈরিতে দক্ষ ছিল। পারদের ব্যবহারও তারা জানত। হিন্দু চিকিৎসা শাস্ত্র গুপ্ত যুগে খুব উন্নত ছিল। সেই সময় সব ব্যবচ্ছেদে প্রত্যেক চিকিৎসা শাস্ত্র অধ্যয়নরত ছাত্রদের অবশ্য শিক্ষণীয় বলিয়া গণ্য হতো। তাছাড়া চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন শাখা যেমন শিশুরোগ, স্নায়বিক রোগ, কর্ণ ও ষড়যন্ত্র প্রদাহের চিকিৎসা এবং ওষুধ প্রস্তুত বিজ্ঞান পৃথক পৃথক চিকিৎসা বিজ্ঞান হিসাবে পরিচিত ছিল। করটির অস্ত্রোপচার, হাত ও পায়ের ব্যবচ্ছেদ, চোখের ছানি কাটার মতন জটিল ধরনের শল্য চিকিৎসারও উল্লেখ এই যুগের চিকিৎসা সংক্রান্ত গ্রন্থে পাওয়া যায়। শিল্পকলার ক্ষেত্রে ভারতের তখন গৌরবময় যুগ প্রতিষ্ঠিত হয়েছিল। এই যুগকে ভারতীয় শিল্পকলার চরম উৎকর্ষের যুগ বলা যায়। সমসাময়িক জগতে গুপ্ত যুগের শিল্পীদের তুলনা অন্য কোনো দেশে ছিল না। এই যুগের বহু কীর্তি বৈদেশিক আক্রমণে ধ্বংস হয়ে গেছে। সামান্য যা কিছু আছে তাই ভূয়সী প্রশংসা পাবার যোগ্য। গুপ্তযুগের স্থাপত্যের নিদর্শনস্বরূপ সোলাপুর জেলা তার নামক স্থানের মন্দির, কৃষ্ণা জেলার কোটেশ্বর মন্দির, রাজগৃহে মণিনাগের মন্দির, সাঁচির মন্দির, ভুমরার শিব মন্দির, আইহোলের মন্দির, ঝাঁসির অন্তর্গত দেওঘরের দশাবতার মন্দির রয়েছে। মন্দির ব্যতীত গুপ্তযুগে বহু মঠ, স্তূপ ও চৈত্য গুহা নির্মিত হয়েছিল। চৈত্য গুহার মধ্যে ইলোরার ইন্দ্রসভা ও জগন্নাথ সভা, চৈত্য গুহা, মধ্য ভারতের বাগ নামক স্থানে পর্বতপুরী বিহার, বাদামি ও অজন্তার চৈত্য গুহা বিশেষ উল্লেখযোগ্য। এই যুগের চিত্রশিল্প অজন্তায় পূর্ণতা লাভ করে। পৃথিবী আর আধ্যাত্মিক জীবনের এক সুন্দর সামঞ্জস্য এখানকার চিত্রে দেখা যায়। অজন্তার অঙ্কিত মা ও ছেলে, বোধিসত্ত্ব প্রভৃতি চিত্রকে এই যুগের শিল্পকলার অপূর্ব নিদর্শন বলে গণ্য করা হয়। গুপ্ত রাজাদের যে মুদ্রা পাওয়া গেছে সেগুলোও শিল্পরুচির পরিচায়ক। গুপ্তযুগের ভাস্কর্য উন্নতির চরম শিখরে পৌঁছেছিল। এ যুগের ভাস্কর্যের দিক থেকে
সারনাথের বুদ্ধমূর্তি অপূর্ব। পরবর্তী যুগে ভারতীয় শিল্পীরা এবং জাভা, সুমাত্রা প্রভৃতি স্থানের শিল্পীরা গুপ্ত যুগের আদর্শকে অনুসরণ করেছিল। দিল্লির বিখ্যাত লৌহস্তম্ভ গুপ্ত যুগের। এই স্তম্ভটি 1500 বৎসর পূর্বে তৈরি করা হয়েছিল। এতকাল রোদ বৃষ্টি ও বাতাসে থেকেও এতে বিন্দুমাত্র মরচে ধরেনি। এইসব কারণে ভারতের ইতিহাসে গুপ্তযুগ বিশিষ্ট স্থান দখল করে আছে। শিল্প, সাহিত্য, দর্শন ও বিজ্ঞানে উন্নত ছিল বলে এই যুগকে বলা হয় সুবর্ণ যুগ এবং ইহাই ভারতীয় সভ্যতার চরম উন্নতির সময় বলে মনে করা হয় এই যুগকে। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।